খানা তৈরি হতে কি দেরি হবে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আজ রাতে রান্নার দায়িত্ব নিয়েছে সাব্বির। ওয়াইল্ড ডাক রোস্টের সে নাকি একটি চমৎকার প্রিপারেশন জানে। দুপুরবেলাতে এসে বালিহাঁসগুলির চামড়া তুলে টক দইয়ে ডুবিয়ে রেখেছে। টক দইয়ে ৮ ঘন্টা ডুবানো থাকতে হবে, ১ মিনিটও এদিক ওদিক হতে পারবে না। ৮ ঘন্টা হয়েছে রাত ৮টায়। এই হাঁসগুলিকে স্টিম করা হচ্ছে, কেটলিতে পানি ফোটানো হচ্ছে, কেটলির নল দিয়ে যে বাষ্প বেরিয়ে আসছে তাই ব্যবহার করা হচ্ছে স্টিম করবার জন্য। কায়দাটা ভালো। দিলু সমস্ত ব্যাপারটা দেখছে মুগ্ধ হয়ে। সে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে বসে চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আছে এবং সারাক্ষণই কথা বলছে। সাব্বির ভাই, স্টিম দিচ্ছেন কেন? স্টিম দেওয়ার জন্য মাংস নরম হবে। টক দিয়ে ডুবিয়ে রাখলেন কেন? রেসিপিতে বলা হয়েছে তাই। টক দই না পেলে ভিনেগারে ডুবিয়ে রাখা যেত। টক দই ভিনেগারের চেয়ে ভালো। এরপর কি করবেন? পেটের ভিতরে রসুন ভরে আগুনে ঝলসাবো, ব্যাস। এই রান্না কার কাছ থেকে শিখলেন? আমার এক মেক্সিকান বান্ধবী ছিল, ও রাঁধতো। ও অনেক রকম রান্না জানতো। দিলু একটি লজ্জা পেল, কেউ এভাবে বান্ধবীর কথা বলে নাকি? কিন্তু সাব্বির ভাই এমন সহজভাবে বলেছেন যেন বান্ধবী থাকার মধ্যে লজ্জার কিছু নেই। ওনার নাম কি সাব্বির ভাই? ওর নাম মারিয়া। মারিয়া? কি বিশ্রী নাম। বিশ্রী কোথায়? মেরি থেকে মারিয়া। উনি দেখতে কেমন? আমার কাছে তো ভালোই লাগতো। খুব লম্বা, বড় বড় কালো চোখ, খুব শব্দ করে হাসতো। ওনার ছবি আছে? আছে। দেখতে চাও? আচ্ছা দেখাবো। সাব্বির ভাই, আমার কয়েকটা সুন্দর ছবি তুলে দিবেন তো? দেব। কবে দেবেন? যখন চাও। কাল ভোরেই দিতে পারি। এক কাজ করো, তোমার লাল শাড়ি আছে? না, লাল স্কার্ট আছে। ঠিক আছে, ওই লাল স্কার্ট পরে পুকুরে সাঁতার দেবে, আমি ছবি তুলবো। সবুজ পানির ব্যাকগ্রাউন্ডে লাল স্কার্ট চমৎকার আসবে। তবে আমার ফিল্ম হাই স্পিডে SS500 আরেকটু কম হলে ভালো লাগতো। আমি সাঁতার জানি না। ইস, সাঁতার যাওয়া ছবি থাকলে খুব ভালো লাগতো। জলকন্যার একটা এফেক্ট পাওয়া যেত। রাত দিন আপনি শুধু ছবির কথাই ভাবেন, তাই না? ভাবি। দিলু কিছুক্ষণ চুপ করে বসে রইল। দেখলো সাব্বির কিভাবে হাঁসের গায়ে স্টিম লাগাচ্ছে। দেখে মনে হয় লোকটা এ কাজ দীর্ঘদিন ধরে করছে। দিলু বলল, মারিয়া বুঝি খুব ভালো মহিলা ছিলেন? হ্যাঁ, বাঙালি মেয়েদের মতো। বাঙালি মেয়েরা বুঝি খুব ভালো? হ্যাঁ, বাঙালি মেয়েরা খুব সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে মেয়েদের মানায় না। আচ্ছা সাব্বির ভাই, আমি সেন্টিমেন্টাল? হ্যাঁ। কিভাবে বুঝলেন? জামিল সাহেবের সঙ্গে বসে তুমি গল্প করছিলে, আমি শুনেছিলাম। কথা শুনে বুঝে গেলেন? দিলু, কথা শুনে অনেক কিছু বোঝা যায়, আমি বুঝতে পারি। দিলু ভয়ে ভয়ে বলল, আর কি বুঝেছেন? বুঝলাম যে তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছ। অ্যাডোলেশনস লাভ। চমৎকার জিনিস। দিলুর কান ঝা ঝা করতে লাগলো। মিনিট ৫ কোনো কথাবার্তা বলতে পারলো না। সে চুপ করে বসে রইল। সাব্বির হাসি মুখে বলল, কি দিলু, ঠিক বলিনি? দিলু কোনো জবাব দিল না। রেহানা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখ মুখ লাল করে দিলু চেয়ারে পা উঠিয়ে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন, তুই এখানে কি করছিস? দেখছি। বাবুকে একটু সামলাবার চেষ্টা করলে তো পারিস, আমি কতক্ষণ দেখব? দিলু নিঃশব্দে উঠে গেল। রেহানা বলল, সাব্বির, তোমার রান্না কত দূর? হয়ে এসেছে। এখন শুধু আগুনে ঝলসাবো। খাওয়া যাবে তো? আপনাদের ভালোই লাগবে। ভালো না লাগলে এত কষ্ট শুধু শুধু করতাম না। রেহানা বললেন, আমাকে কিছু করতে হবে? না, আপনি বিশ্রাম করুন। রেহানা চলে গেলেন। পুরুষ মানুষ রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করছে, এটা তার দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে। রেহানা বারান্দায় গিয়ে থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আজও বসেছো? হ্যাঁ, বসলাম। বোতল কটা এনেছো? বেশি না, মাত্র 2টা। রেহানা, একটু বসো আমার পাশে। না। কেন এরকম করছো? বেশি দিন তো আর বাঁচবো না। শেষ কটা দিন আরাম করতে দাও। বেশি দিন বাঁচবে না, এই তথ্যটা আবার কবে জোগাড় করলে? এক পামিস্ট আমার হাত দেখে বলেছেন আমি বাঁচবো মাত্র 60 বছর। ভালো পামিস্ট, যা বলে তাই হয়। একটু বসো রেহানা। রেহানা বসলেন। ওসমান সাহেব বৃষ্ট গলায় বললেন, একটা ধাঁধা জিজ্ঞেস করি, দেখি বলতে পারো কিনা। ধাঁধা জিজ্ঞেস করতে হবে না, বসে থাকো চুপচাপ। দারুণ ধাঁধা, দিলুর কাছ থেকে শিখেছি এবং নিজে নিজে উত্তর বের করেছি। আমি 1000 টাকা বাজি রাখছি, তুমি পারবে না। কি বলবো? ওসমান সাহেব দিলুর পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ধাঁধাটি উৎসাহের সঙ্গে বলতে শুরু করলেন। কাজঘরের পাশে ফাঁকা জায়গাটা হাঁস ঝলসানোর ব্যবস্থা করা হয়েছে। বাতাসের জন্য আগুন তেমন জ্বলছে না। বাঁশের চাটাই দিয়ে হাওয়া আটকানোর ব্যবস্থা করা হয়েছে। জামিল তদারক করছে মোড়ায় বসে। দিলু বারান্দা থেকে তাদের দেখলো।
একবার ভাবলো কাছে যাবে, কিন্তু গেল না, বারান্দায় দাঁড়িয়ে রইল। দিলু বারান্দায় দাঁড়িয়ে রইল। জামিল ভাই ডাকলো, এই দিলু এদিকে আয়। দিলু এগিয়ে গেল। আমাদের ফটোগ্রাফার সাহেব কি হাঁসকে বাতাস দিয়ে শেষ করছেন? দিলু জবাব দিল না। কি ব্যাপার, এত গম্ভীর কেন? মাথা ধরেছে। আগুনের পাশে বস, মাথা ধরা সেরে যাবে। চেয়ারটা টেনে আন। দিলু বসলো। গল্প শোনাবো নাকি বল? চমৎকার একটা ভূতের গল্প জানি, তুই চাইলে তোকে শোনাতে পারি। না। না কেন? তোর কি হয়েছে? দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই আপনি আমাকে তুই করে বলবেন না। কেন বলবো না কেন? আমার খারাপ লাগে। আপনি করে বলবো? তাই চাস? দিলু কোনো জবাব দিল না। তোর কি হয়েছে? তুই করে বললে আমি জবাব দেব না। আপনার কি হয়েছে? দিলু গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জামিল তাকে হাত ধরে টেনে বসালো। দিলু তোমার কি হয়েছে? কিছু হয়নি। না কিছু একটা হয়েছে, আমাকে বলো। আমার খুব মন খারাপ লাগছে, মরে যেতে ইচ্ছে হচ্ছে। ধুর বোকামে। জামিল শব্দ করে হাসলো। একটা হাত রাখলো দিলুর পিঠে। নিশাদ দূর থেকে দৃশ্যটি দেখলো। একবার ভাবলো দিলুকে সে ডাকবে, কিন্তু ডাকলো না। আগুনের পাশে বসে থাকা দুটো মানুষকে খুব সুন্দর লাগছে। বাবু জেগে উঠেছে। রেহানা এসে বললেন, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দে না নিশাদ। আমি পারবো না। দাঁড়িয়ে তো আছিস? দাঁড়িয়ে আছি না মা, দেখছি। কি দেখছিস? দিলুকে দেখছি। দিলু কেমন বড় হয়ে যাচ্ছে দেখেছো মা? রেহানা তাকালেন। তিনি দিলুর বড় হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখলেন না। দিলু চেয়ারে বসে পা নাচাচ্ছে, এটা একটা অভদ্রতা, দিলুকে বলতে হবে। তিনি বাবুর কাছে গেলেন। নিশাদ চড়া গলায় বলল, দিলু তুই একটু আয়। দিলু শান্ত স্বরে বলল, না। জামিল ভাই বলল, যাও না, শুনে আসো কি জন্য ডাকছে। না আমি যাব না। জামিল কৌতূহলী হয়ে তাকালো। তার মনে হলো দিলু কেমন যেন বদলে যেতে শুরু করেছে। দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই। কি? চলুন আজ আমরা সারা রাত এরকম আগুনের পাশে বসে গল্প করি। কি নিয়ে গল্প করবে? আগে বলুন আপনি রাজি আছেন কিনা। না। দারুণ ঘুম পাচ্ছে। তার উপর সারা রাত এরকম ঠান্ডায় বসে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। দিলু উঠে চলে গেল। জামিল বলল, কোথায় যাও? দিলু তার জবাব দিল না। রোস্ট ডাক জিনিসটা যে খেতে এত ভালো হবে রেহানা কল্পনাও করতে পারেনি। তার আফসোস হতে লাগলো তিনি পাশে বসে রান্নার পুরো ব্যাপারটা কেন দেখলেন না। সাব্বির বলল, আমি খুব গুছিয়ে লিখে রেখে যাব, আপনার যখন ইচ্ছা করবে তখনই এটা করতে পারবেন। বালি হাঁস ছাড়া সাধারণ হাঁস দিয়েও রান্না করা হবে। জানি না রান্না করা হবে নাকি সে জিজ্ঞাসা করলো রেহানা। জানি না, হওয়া তো উচিত, আমি অবশ্য কখনো ট্রাই করিনি। জামিল বলল, আমার মনে হয় না সাধারণ হাঁস দিয়ে এটা হবে। সাধারণ হাঁসগুলোর গায়ে প্রচুর চর্বি থাকে, বালি হাঁসের গায়ে চর্বি থাকে না। নিশাত হাসি মুখে বলল, আপনি বুঝি পৃথিবীর সব জিনিস জানেন? না, আমি খুব কম জানি, মাঝে মাঝে লজিক খাটিয়ে দু একটা কথা বলতে পারি, আর সেই কথা বলে সবাইকে বিরক্ত করে দিই। ওসমান সাহেব বললেন, দিলুকে দেখছি না যে। দিলু কোথায়? ও খাবে না, ওর মাথা ধরেছে। চেখে দেখুক। ডেকে নিয়ে আয় তো নিশাত। অনেক বলেছি বাবা। জামিল বলল, আমি নিয়ে আসছি। দিলু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। জামিলকে ঢুকতে দেখে উঠে বসলো। ঘর অন্ধকার। আলো চোখে লাগে বলে হারিকেন ডিম করে রাখা হয়েছে। জামিল বলল, দিলু আমাদের সঙ্গে এসে বসো, জিনিসটা ভালো হয়েছে, তোমার ভালো লাগবে। দিলু জবাব দিল না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি তোমাকে তুমি করে বলছি। এসে দিলু। খাওয়া দাওয়ার পর আমরা অনেক রাত পর্যন্ত আগুনের পাশে বসে গল্প করব। আমার মাথা ধরেছে জামিল ভাই, এমন মজার গল্প বলবো যে মাথা ধরা সেরে যাবে। এসো। দিলু উঠে এলো। গল্প খুব জমে উঠল খাবার টেবিলে। ওসমান সাহেব পর্যন্ত একটা হাসির গল্প বলে ফেললেন। নাসিরউদ্দিন হুজ্জার গল্প সবারই জানা আছে, তবু সবাই হাসলো। কিছু কিছু সময় আসে যখন সবকিছুই ভালো লাগে। সাব্বির বলল, নিউ ইয়র্কে একটা হোটেলে তার অভিজ্ঞতার গল্প। তার বিছানার সঙ্গে একটি যন্ত্র ফিট করা, সেখানে লেখা, গা ম্যাসাজ করতে হলে এখানে 2টি কোয়ার্টার ফেলুন। বেচারা সরল মনে 2টি কোয়ার্টার ফেললো। তারপর বিছানায় শোয়া মাত্র বিছানা কাঁপতে শুরু করলো। সে কি কাঁপুনি, বসে থাকা যায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়। মিনিট 10 পর কাঁপুনি থামলো, কিন্তু যন্ত্রটির বোধহয় কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার শুরু হলো কাঁপুনি। থামে, আবার শুরু হয়, থামে, আবার শুরু হয়। গল্প শুনে হাসতে হাসতে রেহানা বেগম বিষম খেলেন এবং মনে মনে স্বীকার করলেন ছেলেটি রসিক। প্রচুর রসজ্ঞান না থাকলে এই গল্পটি এত সুন্দরভাবে বলা সম্ভব নয়। ওসমান সাহেব বললেন, সবাই একটা না একটা গল্প বলছে, নিশাত তুই চুপ করে
আছিস কেন? বাবা আমি শুনছি। শুধু শুনলে হবে না, বলতেও হবে। নিশাত মৃদু সুরে বলল, একটা মজার জিনিস আমি লক্ষ্য করলাম। জামিল ভাই হঠাৎ করে দিলুকে তুমি তুমি করে বলছেন। জামিল শান্ত স্বরে বলল, দিলু বড় হচ্ছে, এখন আর ওকে তুই বলা ঠিক না। বড় কোথায়, ওর মাত্র 14 বছর বয়স। দিলু শীতল কণ্ঠে বলল, নভেম্বর আমার 15 হয়েছে আপা, তোমার কিছুই মনে থাকে না। 15 হলেই যদি তুমি বলতে হয় তাহলে তো আমাদেরকেও তুমি বলতে হয়। দিলু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, দিলুমার মনটা মনে হয় খারাপ। নিশাত বলল, ওর মন ভালোই আছে, লোকজন ওকে তুমি করে বলা শুরু করেছে, মন খারাপ হবে কেন? আমার মন ভালো আছে। সাব্বির বলল, মন ভালো থাকলে আমাদের সঙ্গে একটা হাসির গল্প শোনাতে হবে। দিলু সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে গল্প শুরু করলো। পরীক্ষায় গরু সম্পর্কে রচনা এসেছে, সবাই লিখছে। একটি ছেলে বলল, স্যার জহির নকল করছে, স্কুলের মাঠে একটা গরু বাঁধা আছে, জহির জানাল দিয়ে সেই গরুটা দেখছে আর লিখছে। ওসমান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। মদ্যপানজনিত কারণে তিনি ঈষৎ তরল অবস্থায় আছেন। ছোট ছোট হাসির ব্যাপারগুলি তার কাছে অসাধারণ বলে মনে হলো। আরেকটা বলতো মা দিলু। ইতিহাস স্যার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো শেরশাহ কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইতে স্যার, 15 পাতায়। রেহানা মনে হলো এই মেয়েটি একটু অন্যরকম হয়েছে, কারোর সঙ্গে ঠিক মেলে না, একটু যেন আলাদা। নিশাত বলল, দুটি গল্পই জামিল ভাইয়ের কাছ থেকে শোনা, তাই না? হ্যাঁ, তাতে কি কোনো অসুবিধা আছে? দিলু এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, যেন সে সত্যিই জবাবটি শুনতে চায়। সাব্বির বলল, 1 কাপ চা খেতে পারলে মন্দ হতো না। কেউ কি কষ্ট করে চা বানাবে? নিশাত উঠে দাঁড়ালো, আমি বানাবো। দিলু তুই আয় আমার সঙ্গে, একা একা ভয় লাগে। কেটলিতে চায়ের পানি ফুটছে। নিশাত এবং দিলু বসে আছে চুপচাপ। দিলুর মুখ থমথমে, তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই কাঁদবে। নিশাত বলল, তুই কি চা খাবি দিলু? না, আয় আমরা বরং কফি খাই। ইনস্ট্যান্ট কফির পটটা কোথায় দেখেছিস? আপা আমি কফি খাবো না। তুমি কি বলবে বলো। আমি আবার কি বলবো? কিছু একটা বলবার জন্যই আমাকে রান্নাঘরে এনেছো, এখন বলো কি বলবে। দিলু তুই কি রাগ করছিস? দিলু চুপ করে রইল। নিশাত বলল, চল দুজনে 2 কাপ চা নিয়ে পুকুর ঘাটে বসি। যা গরম চাদর একটি গায়ে জড়িয়ে নিয়ে আয়। তুমি কি ওখানে নিয়ে আমাকে কিছু বলতে চাও? আয় না গিয়ে বসি, তারপর বলা যাবে। যা চাদর কিছু একটা গায়ে নিয়ে আয়। দিলু উঠে গেল। সে লাল রঙের একটি শাল বের করে গায়ে দিল। কাজ ঘরের পাশে জামিল সিগারেট টানছে। সে উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছিস রে? দিলু জবাব দিল না। জামিল ভাই তুই করে বললে সে আর জবাব দেবে না। জামিল ভাই বলল, দিলু কোথায় যাচ্ছ? পুকুর ঘাটে। একা একা? একটু সাবধানে থাকবে। কেন? ভূত আছে, আপনার মাথা আছে। জামিল ভাই শব্দ করে হাসলো। তুমি চাইলে আমি সাহস দেওয়ার জন্য সঙ্গে যেতে পারি। সাহস দিতে হবে না। পুকুর ঘাটটি বড় বেশি নির্জন। মাঝে মাঝে হাওয়া আসে, গাছের পাতায় সরসর শব্দ হয়। ক্রমাগত ঝিঝি ডাকে, আবার কোনো এক বিচিত্র কারণে হঠাৎ ঝিঝির ডাক বন্ধ হয়ে চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে। নিশাত বলল, একটু যেন ভয় ভয় লাগছে রে, ফিরে যাব? না বস। তারা বসলো। নিশাত ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। দিলু বলল, আপা তুমি কি বলতে চাও বলতে পারো। নিশাত চাপা স্বরে বলল, আমার যখন তোর মতো বয়স তখন জামিল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। জামিল ভাইরা তখন আমাদের পাশের বাসায় থাকতেন, মগবাজারে। আপা আমি জানি। না, সবটা তুই জানিস না। তারপর কি হলো শোন। 14-15 বছর বয়সটা তো খুব খারাপ। সে বয়সে কাউকে ভালো লাগলে সেটা যে কত তীব্র হয় তা তুই বুঝতে পারছিস কিছুটা, পারছিস না? দিলু তাকিয়ে রইল, কিছু বলল না। নিশাত বলল, অল্প বয়সের ভালো লাগার অনেক রকম ব্যাপার আছে। যখন কলেজে উঠলাম তখন লক্ষ্য করলাম জামিল ভাইকে আর ভালো লাগছে না। এরকম হয়। বিয়ে পড়বার সময় বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিয়ে হলো সে জামিল ভাইয়ের ছোটবেলার বন্ধু। এসব তাপ আমি জানি। সবটা জানিস না, মন দিয়ে শোন। তোর দুলাভাই একজন চমৎকার মানুষ ছিলেন। পৃথিবীর যে কোনো মেয়ে তাকে বিয়ে করলে সুখী হতে পারত, কিন্তু আমি হইনি। আমার সারাক্ষণই জামিল ভাইয়ের কথা মনে হতো। নিশাত চোখ মুছল। দিলু বলল, আমাকে এসব শোনাচ্ছ কেন আপা? আমি জানি না, আমার এসব শুনতে ইচ্ছে করছে না। নিশাত চুপ করে রইল। কাছেই কোথাও সরসর শব্দ হচ্ছে। দিলু বলল, চলো আপা ঘরে যাই। আরেকটু বস, তোকে একটা মজার গল্প বলি। ক্লাস
ট্রেনে যখন উঠলাম তখন আমি আর জামিল ভাই মিলে ঠিক করলাম পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে সেসব কিছু ঠিক হয়নি। ওই বয়সে ভেবেচিন্তে কিছু করা হয় না। ভেবেচিন্তে কাজ করতে পারলে কি এত ঝামেলা হয়? নিশাত হাসতে চেষ্টা করলো। গল্প উপন্যাসের মতো সত্যি সত্যি একদিন স্কুলে যাবার নাম করে চলে গেলাম কমলাপুর স্টেশনে। তোমরা যাওনি নিশ্চয়ই? না, জামিল ভাই আসেনি। ভালোই করেছো যাওনি। না, ভালো করিনি। এখন তার জন্য মনে একটা কষ্ট আছে আমার। দিলু ছোট্ট করে বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? নিশাত জবাব দিল না। দিলু দ্বিতীয়বার বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মনে হচ্ছে চাই। দিলুর মনে হলো নিশাত কাঁদছে, গলার স্বর ভাঙা ভাঙা। নিশাত খুব শক্ত মেয়ে, সে কি সত্যি সত্যি কাঁদবে? বিশ্বাস হয় না। দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই কিছু বলেছে? না। বলো তাকে, তিনি তোমার জন্যই আসেন। নিশাত দিলুকে বুঝতে চেষ্টা করলো। শান্ত ভাবলেশহীন মুখ, উজ্জ্বল চোখ, বড় মায়াবতী চেহারা দিলুর। নিশাতের মনে হলো আজ ঠিক এই মুহূর্তে দিলুর বয়স অনেকখানি বেড়ে গেছে। লেবু ফুল ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধ আসছে। গাঢ় অন্ধকার। নিশাত কাঁদতে শুরু করলো। দিলু বসে রইল চুপচাপ। নিশাত ফুপাতে ফুপাতে বলল, বেঁচে থাকা বড় কষ্ট। আপা চলো চলে যাই, শীত লাগছে। আর একটু বস প্লিজ। তারা দুজন বসে রইল প্রায় মাঝরাত পর্যন্ত। এক সময় হাতে টর্চ নিয়ে তাদের খুঁজতে এলো জামিল। পানিতে ডুবে গেছো কিনা তাই দেখতে এলাম। মনে হচ্ছে ঠিক মতোই আছো, কাজেই ডিস্টার্ব না করে চলে যাচ্ছি। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, এ বাড়িতে ভূত আছে। ঠাট্টা না, সত্যি। নিশাত কিছু বলল না। দিলু বলল, জামিল ভাই আপনি বসুন এখানে, আপা আপনাকে কি যেন বলবে। টর্চটা দিন, আমি চলে যাই। যেতে পারবে একা? পারবো। দিলু যেতে যেতে পেছনে থমকে ফিরে তাকালো। অন্ধকারে জামিল ভাইয়ের জ্বলন্ত সিগারেট ওঠানামা করছে। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। কত কাছাকাছি বসে আছে তারা দুজন। নিশাত আপা আজ যদি বলে, জামিল ভাই চলুন আজ সারা রাত আমরা গল্প করি, তাহলে কি জামিল ভাই গল্প করবেন? রাত অনেক হয়েছে। ওসমান সাহেবের ঝিমুনি ধরে গেছে। তিনি উঠবো করছিলেন, কিন্তু আবার ঠিক উঠতেও চাচ্ছিলেন না। দিলু একসময় এসে পাশে দাঁড়ালো। ঘুমাসনি মা? না বাবা। কোথায় ছিলে? পুকুর ঘাটে বসেছিলাম আপার সঙ্গে। বাবা, আমি তোমার পাশে একটু বসি। ওসমান সাহেব হাত বাড়িয়ে পাশের চেয়ারটা টানতে লাগলেন। দিলু বলল, বাবা আমি তোমার সঙ্গে বসবো, আমাকে একটু জায়গা দাও। ওসমান সাহেব সরে জায়গা করে দিলেন। নরম স্বরে বললেন, দিলু তোর কি হয়েছে? বাবা, আমার বড় কষ্ট। কিসের কষ্ট? জানি না বাবা। ওসমান সাহেব ভরাট গলায় বললেন, যাও মা, ঘুমোতে যাও, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর খারাপ করবে। রেহানা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে দেখে বললেন, তোর কি শরীর খারাপ? তোকে এমন লাগছে কেন? শরীর ভালোই আছে। নিশাত কোথায়? পুকুর ঘাটে। রেহানা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এত রাতে একা একা সে ওখানে কি করছে? একা একা না মা, জামিল ভাই আছেন। রেহানা উঠে বসলেন। তার ধারণা ছিল জামিল ভাইকে নিশাত সহ্য করতে পারে না। তিনি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলেন না। দিলু বলল, মা আমি তোমার পাশে একটু শুয়ে থাকি। দিলু মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফিস ফিস করে বলল, নিশাত আপার সঙ্গে জামিল ভাইয়ের বিয়ে হলে কেমন হয় মা? কি বলছিস বিড়বিড় করে? পরিষ্কার করে বল। কিছু বলছি না মা। দিলু আরো শক্ত করে তার মাকে জড়িয়ে ধরল। চারিদিকে আবছা অন্ধকার, ঝেঁঝি ডাকছে, শীতের হিমেল হাওয়া। বাবু ঘুমের মধ্যে কেঁদে উঠল। একটা টিকটিকি ডাকলো, টিক টিক টিক। দিলু ভাসছিল মাঝপুকুরে। তার পরনে লাল একটা স্কার্ট, মাথার কালো চুলগুলো চারদিকে ছড়ানো। দিঘির সবুজ ব্যাকগ্রাউন্ডে একটি অসাধারণ কম্পোজিশন। একজন ফটোগ্রাফার এরকম একটি দৃশ্যের জন্য সারা জীবন অপেক্ষা করে। সাব্বির দীর্ঘ সময় দিলুর ভেসে থাকা শরীরটির দিকে তাকিয়ে রইল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। স্কার্টের রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সাব্বির ছবি তুলতে গিয়েও তুলতে পারল না। পাগলের মতো চেঁচাতে শুরু করলো, তোমরা কে কোথায় আছো? এই মেয়েটিকে বাঁচাও। দমকা একটা হাওয়া এলো।
সে হাওয়ায় দিল ভেসে আসতে লাগলো ঘাটের দিকে, যেন সে বলছে, ছবি তুলুন সাব্বির ভাই।